এশিয়ার শীর্ষ অর্থনীতিগুলোতে যখন মূল্যস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, তখন বাংলাদেশে তা রয়ে গেছে উচ্চ মাত্রায়। চীন, থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের মতো দেশে ভোক্তামূল্য হ্রাস পাচ্ছে। ভারতে জুলাই মাসে দাম বেড়েছে মাত্র ১.৬%, অথচ বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও ৮%-এরও উপরে। বিশ্ববাজারে চাল, তেল, চিনি এমনকি জ্বালানির দামও গত এক বছরে অর্ধেকে নেমে এসেছে। থাইল্যান্ডে ৫% ভাঙা চালের দাম এক বছরে কমেছে প্রায় ৩৮%। কিন্তু ঢাকার বাজারে মোটা চাল কেজি প্রতি ৫২ টাকার জায়গায় এখন ৫৫ থেকে ৬০ টাকার নিচে নেই। বাংলাদেশে টানা ৩ বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি ৮%-এর ওপরে রয়ে গেছে। ২০২২ সালের জুলাই মাসে তা ছিল ৭.৪৮%। এরপর আর কখনো ৮%-এর নিচে নামেনি। আগস্ট মাসে কিছুটা কমে দাঁড়ালেও হার ছিল ৮.২৯%, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। দেউলিয়া হওয়ার পরও শ্রীলঙ্কায় পণ্যের দাম আগের চেয়ে কম। পাকিস্তানে এক বছরের মধ্যে মুদ্রাস্ফীতি ৩৫% থেকে নেমে এসেছে ৪%-এর কাছাকাছি। ভারতে মুদ্রাস্ফীতি এখন মাত্র ১.৫৫%, নেপালে ২.৭২%। তুলনায় বাংলাদেশে জুলাই মাসে ছিল ৮.৫%, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি চাহিদাজনিত নয়, বরং সরবরাহজনিত। বাজার ব্যবস্থাপনায় গলদ, নীতিগত দুর্বলতা এবং অকার্যকর নিয়ন্ত্রণের কারণে আমদানিকৃত চাল, ডাল কিংবা জ্বালানির দাম দ্রুত কমলেও স্থানীয় বাজারে তার প্রতিফলন ঘটছে না। ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। বেশিরভাগ দেশ দ্রুত নিয়ন্ত্রণে সক্ষম হলেও বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হয়ে গেছে। সরকার ১৪ লাখ টন চাল আমদানি করলেও বাজারে কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। উচ্চ মুদ্রাস্ফীতির ফলে মানুষের প্রকৃত আয়ের ক্রয় ক্ষমতা কমে গেছে। খাদ্য, জ্বালানি ও দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর চাপ বেড়েছে বহুগুণে। নিম্ন প্রবৃদ্ধির সঙ্গে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে এনেছে অতিরিক্ত কষ্ট। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি পদক্ষেপ জরুরি। প্রথমত, সরকারি চ্যানেলে স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ বাড়ানো। দ্বিতীয়ত, বাজার তদারকি ও নিয়ন্ত্রণ কঠোর করা। তা না হলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলি যখন স্বস্তি পাচ্ছে, বাংলাদেশও তখনও উচ্চ মূল্যস্ফীতির বোঝা বহন করবে।